জীবন ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় আছে। মহামারী করোনায় নিঃস্ব হয়ে শহর ছেড়ে গ্রামে গিয়েছিল অনেক পরিবার, যারা আর শহরে ফিরতে পারেনি। সরকারি মেগা প্রজেক্টে বিদেশ থেকে কর্মী এনে কাজ করানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের বেকার শ্রমিক বসত ভিটা, কৃষি জমি ও হালের গরু বিক্রি করে বিদেশে কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছে, কারণ বিদেশে শ্রমিক পাঠানোর সেক্টরে তৈরি হয়েছিল সিন্ডিকেট। গার্মেন্টসে কাজ করতে গিয়ে নারী শ্রমিক বারবার লাঞ্ছিত বঞ্চিত হয়েছে ন্যায্য মজুরি থেকে, বেঁচে থাকার ন্যূনতম ফেসিলিটিস থেকে। আর শিক্ষিত মধ্যবিত্ত তার কষ্টের কথা বলতে না পেরে হয় বিদেশে পাড়ি জমাচ্ছে, না হয় দেশেই মানবতার জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে। 2024 সালে এই মধ্যবিত্ত, এই গার্মেন্টস শ্রমিক, এই সাধারণ মানুষ অবৈধ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। তাদের প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ন্যূনতম জীবনযাপনের উপকরণগুলো তাদের জন্য সহজলভ্য হবে, ভেঙে যাবে লুটেরার সিন্ডিকেট, বৃদ্ধি পাবে তাদের ক্রয় ক্ষমতা, ফিরে পাবে তাদের আত্মমর্যাদা। আপনারা জানেন, বিগত অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে। এই অবস্থায় বিগত অবৈধ সরকার আন্তর্জাতিক অর্থ তহবিলের IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিল। আপনারা জানেন, যে কোনো দেশের জন্য IMF এর লোন হলো লোন প্রাপ্তির সর্বশেষ আশ্রয়। এই কঠিন ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি এই অধ্যাদেশগুলো জারি করেছে। কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকারের কাছে আমাদের প্রশ্ন, অবৈধ সরকারের ঋণের এই শর্ত বর্তমান সরকার পুনর্বিবেচনার জন্য IMF-কে আহ্বান জানিয়েছে কি, তা আমাদের কাছে স্পষ্ট নয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার একটি অবৈধ সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে জনগণের দুর্ভোগ বাড়াতে পারে না। পাশাপাশি আপনারা অবগত আছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠান TCB, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, তারা গরিব জনগণ যাতে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে তার জন্য ট্রাকে করে বিক্রয় করে। এটি একটি অবমাননাকর প্রক্রিয়া। আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পিছনে 5 টাকা 10 টাকা কমে চাল, ডাল, তেল, চিনি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার, তাও ট্রাক সেল বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে। এমন অবস্থায় আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও TCB ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। অর্থনীতির পুনরুদ্ধারে বিকল্প হিসেবে আমাদের প্রস্তাব, সরকার এক্ষেত্রে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে পারে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনমানের ক্ষতি করবে না। আমরা জানি প্রত্যক্ষ কর বাড়ানো সরকারের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে অবশ্যই সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বিদ্যমান কর কাঠামোয় যে সীমাহীন দুর্নীতি হয় তা বন্ধ করার উদ্যোগ নিলে রাজস্ব আয় বাড়বে। বিগত সরকার 15 বছরে বিদেশে $234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্রে উঠে এসেছে। সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিগত 15 বছরে দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে 92,000 কোটি টাকা লুপাট হয়েছে ও খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2 লাখ কোটি টাকার বেশি। এগুলো আদায়ের উদ্যোগ নিতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো, দেশে বিদ্যমান অর্থঋণ আদালত 2003 সরকারকে দ্রুত ট্রাইব্যুনাল করার যাবতীয় আইনি সুযোগ দিয়েছে। সরকার এই সুযোগ ব্যবহার করে দ্রুত একটি ট্রাইব্যুনাল গঠন করে খেলাপি অর্থ আদায় ও অনাদায়ে তাদের সম্পত্তি প্রয়োগ করতে পারে। আমরা সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষকে নতুন করে দুর্ভোগের দিকে ঠেলে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। এমন কিছু করবেন না যাতে রক্ত দিয়ে স্বৈরাচার উৎখাত করা সাধারণ জনগণের জীবনযাপনের কষ্ট বেড়ে যায়। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন, IMF এর ঋণের বোঝা টানতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় শতাধিক পণ্য এবং সেবার উপরে তারা নতুন করে মূল্য সংযোজন কর, ভ্যাট এবং শুল্ক বাড়িয়েছে। আমরা দেখি গুঁড়া দুধ, যেটা শিশুদের এবং আমাদের অন্যান্য প্রয়োজন ব্যবহার করতে হয়, এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। মানুষ আসলে খাবে কি? মানুষের জীবনের নিরাপত্তা কোথায়, জীবিকার নিরাপত্তা কোথায়, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে
আহ্বান জানাবো, IMF যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যুত্থানের সরকার তাদেরকে অবশ্যই IMF এর সাথে যে চুক্তি আছে সেই চুক্তির পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে, মূল্যস্ফীতিও বাড়বে, যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে। আমরা সরকারকে আহ্বান জানাই যাতে এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে যার কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয়ই বৃদ্ধি পায় এবং জনগণের জীবনে নাভিশ্বাস তৈরি হয়। একই সাথে আমাদের দাবি থাকবে, আপনারা জেনে থাকবেন যে শ্বেতপত্র প্রকাশ হয়েছে, সেখানে একেবারে ডাটা ধরে ধরে যেগুলো প্রকাশিত, সেই প্রকাশিত ডাটার মধ্যে থেকেই আমরা দেখতে পাই যে $234 বিলিয়ন পাচার করা হয়েছে। এক প্রত্যাশিত করতে $3 বিলিয়ন কাছাকাছি খরচ হয়েছে। $234 বিলিয়ন দিয়ে 78টা প্রত্যাশিত করা সম্ভব হতো যদি সেই টাকাগুলো আমাদের দেশে থাকতো। আমরা সরকারকে আহ্বান জানাই, যেসব টাকা এই $234 বিলিয়ন প্রায় 78টা প্রত্যাশিত বিদেশে পাচার করা হয়েছে, এই টাকাগুলো দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তার ভিতর দিয়ে জনগণের যে জীবনযাত্রার মান সেগুলো উন্নত হবে এবং জনগণকে অতিরিক্ত যে ভ্যাট শুল্ক এগুলোর বোঝা গ্রহণ করতে হবে না। ধন্যবাদ সকলকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। গত 31শে ডিসেম্বর শহীদ মিনারে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের কর্মসূচিটি আমরা সেদিনের জন্য স্থগিত রাখি। সরকারের তরফে তার আগের রাত্রে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে সরকার সকল রাজনৈতিক পক্ষ এবং মতের সঙ্গে বসে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করবেন। আমরা 31শে ডিসেম্বর সরকারকে এই আহ্বান জানিয়েছি যে আগামী 15ই জানুয়ারির মধ্যেই যেন সরকার এই উদ্যোগ গ্রহণ করে এবং ঘোষণাপত্র জারির কাজটি সম্পন্ন করে। আমাদের মধ্যবর্তী সময়টাতে আমরা সারা দেশব্যাপী লিফলেট বিতরণের কাজ করছি, জনসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি। মানুষের যে চাওয়াগুলো আছে গণঅভ্যুত্থানের সময়ের প্রেক্ষাপটে, এইগুলোকে আমরা ধারণ করবার চেষ্টা করছি, শুনবার চেষ্টা করছি। এখন সরকারের কাছে আমাদের যে দাবি আছে, সরকার এখনো পর্যন্ত ফরমালি আমাদেরকে এমন কোনো কিছু জানায়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো, সরকারের পক্ষে সম্ভব হবে অবশ্যই আমরা যে সময়সীমার কথা বলেছি তার মধ্যেই সরকার উদ্যোগ নিলে এই ঘোষণাপত্র জারির কাজটি সম্পন্ন করতে পারবে। আমরা এই ক্ষেত্রে সরকারের থেকে দৃশ্যমান পদক্ষেপ আমরা আশা করছি। আর সরকারের যদি অতিরিক্ত সময় প্রয়োজন হয় তাহলে যৌক্তিকতার ভিত্তিতে সেই সময় আসলে বাড়ানো হবে কি হবে না, আমাদের পক্ষ থেকে আমাদেরকে যখন ফরমালি জানানো হবে তখন আমরা আমাদের প্রাণের সাথে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানাবো। আর ৭২-এর সংবিধান বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কিনা, রাজনৈতিক দলগুলো থেকে আপনারা কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন কিনা? এখন ৭২-এর সংবিধানের প্রতি বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের অতি ভক্তি রয়েছে। আমরা দেখি যে তারা ৭২-এর সংবিধানকে তারা ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে সমানভাবে তারা ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। আমরা এখানে খুব স্পষ্ট করে বলেছি যে ৭১-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশ হবার কথা, সেই আকাঙ্ক্ষাকে ৭২-এর সংবিধান ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে আমাদের ২৪-এর অভ্যুত্থানের স্পিরিট এবং ৭১-এর মুক্তিযুদ্ধের স্পিরিট এবং আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে নিয়ে পাকিস্তান আন্দোলন, প্রত্যেকটা সময় আমাদের যে সংগ্রামের ইতিহাস আছে সেগুলোকে ধারণ করে ঐতিহাসিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে এবং জনগণের যে জীবনমান, জনগণের যে নিরাপত্তা, জনগণের যে মানবিক মর্যাদা, ডিগনিটির যে প্রশ্ন এবং সমস্ত ফেসিবাদী ব্যবস্থার সময়টাতে যে ধরনের অন্যায় অবিচারগুলো হয়েছে, গণহত্যা সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার এবং বাংলাদেশে যাতে কোনোভাবে আর ফেসিবাদ ফিরে না আসে সেই লক্ষ্যে একটি নতুন সংবিধানের প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। আমাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে নতুন সংবিধান তৈরি করার ম্যান্ডেট কাদের, আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি একটি গণপরিষদ নির্বাচন হবে। সেই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা জনগণের প্রতিনিধি হিসেবে নতুন একটি সংবিধান প্রণয়ন করবার ম্যান্ডেট নিয়েই তারা সংসদে আসবেন এবং একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও, আইনসভার সদস্য হিসেবেও তারা ফাংশন করবেন। বিএনপি এবং আপনার যেসব রাজনৈতিক দল রয়েছে তারা সবাই এখন চাচ্ছে যে নির্বাচনটা খুবই দ্রুত হবে এবং সংস্কার, অতি পরিমাণে যেসব সংস্কার আছে সেটা করার পরে তারপর তারা নির্বাচন এই বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে একটা ফিক্সড ডেট চাচ্ছে যে উদ্যোগী দ্বারা সেই ডেটটা ঘোষণা করা হয়।
সেই সাথে তারা বলছেন যে নির্বাচনটা যেন আপনার সংস্কারটা হবে নির্বাচিত সরকারের হাত ধরে। আপনারা কিন্তু বারবারই বলে আসছেন যে বিচার কাজ আগে শেষ হবে, তারপর নির্বাচন। মানে আপনাদের সাথে তারা সাংঘর্ষিক হচ্ছে না রাজনৈতিক দলগুলোর সাথে? অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টর এবং প্রতিষ্ঠানগুলোর জন্য সংস্কার প্রস্তাবনা তৈরি করবে। একই সাথে সেই সংস্কার প্রস্তাবনার প্রায়োগিক যে বাস্তবতা সেটার সূচনা করবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই প্রায়োগিক বাস্তবতার ধারাবাহিকতা রক্ষা করবে। এটাই জনগণের প্রত্যাশা। অতএব যে বক্তব্য এসেছে যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এই বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার বিপরীতমুখী বক্তব্য। আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই। একই সাথে আমরা এই কথা বলেছি যে যারা ফেসিস্ট, যারা ভোট ডাকাতি করেছে 14, 18 এবং 24 নির্বাচনে, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা সাপ্লাই বিডিআরদের ঘটনার সময় এবং একই সাথে 24 অভ্যুত্থানের সময়টাতে 21 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের সময়টাতে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে দেবে আর এই বিচারের কোনো অগ্রগতি হবে না, এমনটা আমরা আশা করি না। আমরা চাই বাংলাদেশের সকল মানুষ এটা প্রত্যাশা করে যে বিচার হতে হবে, সংস্কারগুলো হতে হবে এবং তারপরে নির্বাচনের প্রশ্নটি আসতে পারে। তড়িঘড়ি করে নির্বাচনের মধ্যে যাওয়া, আবার একই সাথে সরকার সুনির্দিষ্টভাবে সবাই নেওয়ার যে ব্যাপারটা সরকারের আছে সেটা যেন কাজের ভিত্তিতে হয়, সেটা না করে তড়িঘড়ি নির্বাচন দেওয়া বা অতিরিক্ত সময় ক্ষেপণ করা কোনটার পক্ষেই আমরা নই। আমরা চাই একটি যৌক্তিক সময় সরকার পাবে, কাজের ভিত্তিতে একটা সময় পাবে, সংস্কারের জন্য সময় পাবে, বিচারের জন্য সময় পাবে এবং এভাবেই সামনের নির্বাচনের সময়টা ফিক্স হবে। নতুন করে একটি আলোচনা শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। এই বিষয়ে আপনাদের জাতীয় নাগরিক কমিটির অবস্থান? আপনি হচ্ছেন আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য। যে স্থানীয় সরকার নির্বাচনে যে প্রশ্নটি আসছে, আপনারা সবাই দেখেছেন যে সরকার ইতিমধ্যেই যে উদ্যোগ নিয়েছে, স্থানীয় সরকারের সেখানে প্রতিনিধি না থাকার কারণে যেটা হয়েছে, একেবারে যে বেসিক যে সেবা, যেমন আপনার একজন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে মৃত্যুর সনদ, বিদেশ থেকে এমন হয়েছে যে 5 দিন ধরে এয়ারপোর্টে লাশ পড়ে আছে, হ্যাঁ, একটা ডেথ সার্টিফিকেট না আনতে পারার কারণে লাশ নিয়ে যেতে পারছে না। তো স্থানীয় সরকার কাঠামো একেবারে ভেঙে পড়েছে। এই অবস্থায় এটা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তো সরকার যেটা চাচ্ছে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি আছে বলে আমরা জেনেছি। জাতীয় নাগরিক কমিটিও মনে করে যে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন যে গঠন হয়েছে, নির্বাচন কমিশন তার সক্ষমতার পরিচয় দিতে এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদেরকে জাতীয় রাজনীতির সাথে আলাদা করে বিবেচনা করে একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্যই নির্বাচন দরকার। এবং অবশ্যই নির্বাচন প্রক্রিয়া আমার মনে হয় যে এখনই পরিস্থিতি আছে, আগামী 2-3 মাসের মধ্যে সরকার শুরু করলে যুগপৎভাবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চলতে পারে। আর কিছু লাগবে এই বিষয়ে? ঠিক আছে। আচ্ছা, অর্থনীতি নিয়ে আপনাদের কারো কোনো আচ্ছা, ইতিমধ্যে একটা বিষয় আপনারা হয়তো অবগত আছেন, স্থানীয় সরকারের ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির এখানে একটি মঞ্চ গঠিত হয়েছে, যে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ। তো যেই মঞ্চের কাজ হলো, আমরা জানি যে গণঅভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে একেবারে স্থানীয় পর্যায়ে আপনার এখানে আন্দোলন গড়ে উঠছে। সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক কমিটির সংহতি আছে। তো আমরা একটা দাবি করেছিলাম সরকারের কাছে যে আপৎকালীন একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ, যেমন মসজিদের মোতাওয়াল্লি, সেক্রেটারি, গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, সেখানকার গ্রহণযোগ্য ব্যবসায়ী, মানে আমরা চাচ্ছি যেটা যে আমলা নির্ভর নয়, হ্যাঁ, স্থানীয় সরকার যাতে জনপ্রতিনিধি নির্ভরই থাকে, সেই ব্যাপারে আমাদের স্পষ্টত অবস্থান রয়েছে। আমরা বড় নতুন করে আমলাদেরকে স্থানীয় সরকার ইনভলভ করতে চাই না, যেখানে আমরা জানি যে আমলারা একটি নির্দিষ্ট সময়ের জন্য যায়, তাদের সাথে জনগণের তেমন কোনো সম্পর্ক থাকে না এবং জনগণ তাদের কাছে যেতে পারে না এবং জনগণের কাছে আমলাদের দায়বদ্ধতা থাকে না, যেটা স্থানীয় প্রতিনিধিদের থাকে। এখন
আমাদের এখানে চূড়ান্ত অবস্থান হলো যে রাজনৈতিক দলগুলো একসাথে মিলে সরকারের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে এই স্থানীয় সরকার ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য যাতে উদ্যোগ নেয়। অর্থনীতি নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কারণ আপনারা দেখেছেন যে ভ্যাট শুল্ক এবং বিশেষ করে ট্রাক সেল বন্ধের যে প্রতিবাদ, টিসিবি ট্রাক সেল, সেটা কিন্তু শুধুমাত্র আজকের দিন না, আগামী 2 মাসের মধ্যে এখানে রমজান আসতেছে। রমজানের মধ্যে কিন্তু এটা একটা বড় আপনার আকার ধারণ করবে। তো আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখলে আমার মনে হয় সরকার এই বিষয়টাকে আরো বেশি সচেতন হবে, সিদ্ধান্তগুলো যাতে গণমুখী উপায়ে নেওয়া যায়। আপনাদের যদি আরো কোনো বিস্তারিত প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমাদের পাশে এখানে মুশফিকুর সালহিন আছেন, উনিও অর্থনীতিবিদ। তা আমাদের এখানে আরো কয়েকজন আছে যারা এটা নিয়ে কাজ করছেন। সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আগামী মাসে $5 লাখ খরচের একটা ড্রোন শো নামে একটা কর্মসূচি আসছে, যেটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। এইসব বিষয়ে অর্থনীতি যে অবস্থা এখন, এটা কতটা প্রভাব পড়তে পারে দেশে? আর পশু ও শিশু খাদ্য সহ 2 শতাধিক পণ্যে যে কর আরোপ করতেছে, এইসব বিষয়ে কিরকম প্রভাব পড়তে পারে? এগুলো নিয়ে আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা, কোনো কর্মসূচি থাকবে কিনা? যেহেতু আপনারা বিশাল গ্রুপ হিসেবে কাজ করাটা বলছিলেন, আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত কোনো একটা লিস্ট করতে পারে নাই, ওইখানে যে মানুষজন এখনো ভোগান্তির শিকার হচ্ছে, এই যেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ভয়েস রেজ করছে কিনা নাগরিক কমিটি, বা করবে কিনা সামনে? যে 5000 ড্রোন দিয়ে একটা ড্রোন শো করার কথা, আমি যতটুকু জানি এখন পর্যন্ত এই অর্থ বাংলাদেশ সরকার বহন করছে না। এটা চায়না সরকার, চীন সরকার এই অর্থটা বহন করছে। খুব সম্ভবত বাংলাদেশ সরকার তাদেরকে চার্জ দেওয়ায় ড্রোনগুলোকে, এবং সেগুলোকে সেই সময়ের জন্য রক্ষণাবেক্ষণের যে কস্ট, শুধু সেটা ব্যয় করতেছে আর কি। অতএব এই বিশাল যে অঙ্ক, সে অঙ্ক বাংলাদেশ সরকার আসলে ব্যয় করছে না। সেই সংখ্যাটি আসলে চীন সরকার ব্যয় করছে। এখন আরেকটি বিষয় হলো যে জুলাই ফাউন্ডেশন তারা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ লিস্ট করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের প্রতিষ্ঠার যে দিন, আত্মপ্রকাশের দিন 8 সেপ্টেম্বর থেকেই শহীদ এবং আহত যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্বশীলভাবে তাদের সাথে যোগাযোগ রাখা, এবং একই সাথে তাদের নানাবিধ যে প্রয়োজনগুলো আছে তার পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করেছি উচিত। এবং একই সাথে আমরা যেহেতু জুলাই ফাউন্ডেশন ধিমিতানে চলছে এবং আমাদের আসলে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার জায়গা আছে, সেই জায়গায় বিবেচনা করে গত কয়েকদিন হলো আমরা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হলেন এবং আহত হলেন তাদের কথা বিবেচনায় রেখে শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেল আমরা গঠন করেছি। আজকে রাতে এই সেল ঘোষণা আসবে এবং এই সেল সারা দেশব্যাপী শহীদ পরিবার এবং আহতদের কল্যাণ বিষয়ক কাজগুলো সম্পূর্ণ করবে। ধন্যবাদ।